আসসালামু আলাইকুম। আমি সামিউল ইসলাম, সিনিয়র শিক্ষক বাংলা, এএসআর একাডেমি কোচিং। আবারও লাইভ ক্লাসে চলে আসলাম। যদিও আমরা এর আগে তোমরা সিএম স্যারের লাইভ ক্লাস দেখেছো, আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে তোমাদের সাথে যুক্ত হয়েছি। টপিকটার নাম হচ্ছে সমাস। আসলে এই সমাস টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হোক এসএসসি, সেটা হোক এইচএসসি, এবং সেটা হোক আপনাদের এডমিশন। খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, মানে আপনাদের এই টপিকটা থেকে অবশ্যই কোশ্চেন আসবে, মাস্ট। যে কোনো মানে যে কোনো ভার্সিটি হোক বা যে কোনো আপনাদের এসএসসি একাডেমিক যে পরীক্ষাগুলা, এগুলোতে আপনাদের এক একটা মানে একটা কোশ্চেন আসবেই, আপনাদের মাস্ট একটা কোশ্চেন আসবেই। দেখি আমি কিছু এখানে সমাস সম্পর্কে পরিচিত দিয়েছি, আপনারা লক্ষ্য করেন যদি একটু। এখানে লিখেছি সমাস একটি বিশেষ্য শব্দ। কেন বলেছি? এটা একটা নামকে বোঝায়। সমাস একটা নাম, এই জন্য এটা একটি বিশেষ্য পদ। ঠিক আছে, এখন এই সমাস ব্যাকরণের শব্দ তত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয়। কোন তত্ত্বে? তাহলে আমাদের লক্ষ্য করবেন আপনারা, কারণ এগুলো কিন্তু কোশ্চেন আকারে দিতে পারে আপনাদের ভার্সিটিতে হোক বা আপনাদের বিভিন্ন এডমিশন যে পরীক্ষাগুলো, এগুলোতে কিন্তু দিতে পারে। আচ্ছা, এরপরে দেখেন সমাস শব্দটি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। তার মানে সংস্কৃত শব্দটা কি? আমরা একত্র ভাবে যেটা জানি যে সাধু ভাষাকে আর কি বলা হয় আর কি। সাধু ভাষা কিন্তু একটা সংস্কৃত ভাষা, আর সংস্কৃত ভাষাটা কি, যেটা আমাদের বোধগম্য নয়, যেটা আমাদের কি নয়, বোধগম্য নয়। ওকে, এবার আসেন সমাস অর্থ মিলন। এখন কোশ্চেন হতে পারে যে ভাইয়া, সমাস শব্দের অর্থ যদি মিলন হয়, তাহলে তো আমরা জানি সন্ধি শব্দের অর্থ মিলন। কথাটা খেয়াল করেন আপনারা, সন্ধি শব্দের অর্থ কিন্তু মিলন, খেয়াল করেন। এখন কথা হচ্ছে ভাই, আহ সমাস শব্দের অর্থ মিলন, ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু সন্ধি শব্দের অর্থ মিলন, কিন্তু পদের মিলন না, এখানে হবে তো আপনাদের ধ্বনির মিলন। কথাটা খেয়াল করেন। কেন বললাম ধ্বনির মিলন? কারণ আমি যদি বলি যে হচ্ছে ধ্বনির মিলন কেন বললাম এখানে, আপনারা যদি খেয়াল করেন, এখানে এখানে যদি আমি লিখি যে সিংহ প্লাস আসন সমান সমান কি হয়? সিংহাসন হয়। কি হয়? তাহলে আমি কি লিখেছি? সিংহ প্লাস আসন লিখেছি। এখন এখানে সিংহ অ আছে ভাইয়া, লক্ষ্য করেন এখানে কি আছে? অধ্বনি আছে, এবং আমি পরবর্তীতে যেটা দিয়েছি আসন, এই অ এবং আ মিলে হয়েছে আমার হয়েছে এখানে, তার মানে সিংহাসন হয়ে গিয়েছে, এখানে ধ্বনির মিলন হয়েছে। আর সমাসে কি হবে ভাইয়া? পদের মিলন। খেয়াল করবেন, কিসের মিলন হবে? পদের মিলন। এবং সমাস শুধু মিলন না, একপদীকরণ। একাধিক পদকে একাধিক পদকে এক পদে নিয়ে আসবে, এক পদে নিয়ে আসবে। কি বলছি ভাইয়া? একাধিক পদকে একটা পদে নিয়ে আসবে। ঠিক আছে, এবার দেখেন আরো একটা লিখেছি, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। খেয়াল করেন কেন লিখেছি আমি সমাস শব্দের অর্থ, কেন সংক্ষেপণ লিখলাম? কারণ একাধিক পদকে একটা পদে নিয়ে এসে সংক্ষেপ করে। কি করে ভাইয়া? একটা পদে নিয়ে এসে সংক্ষেপ করে। ওকে, দেখেন আপনারা লক্ষ্য করেন, এরপর আমি লিখেছি অর্থ সমৃদ্ধ ছাড়া সমাস হয় না। কোন পদের যদি অর্থ না থাকে, তাহলে সেটা আমরা সমাস করতে পারবো না। ঠিক আছে, এবার সমাসের বিপরীত বিচ্ছেদ বা বিগ্রহ। কি বলেছি ভাইয়া? তাহলে সমাসের বিপরীত আমি বলেছি বিগ্রহ বা বিচ্ছেদ। যে আমি এই যে কোশ্চেন গুলো লিখলাম, এগুলো শুধু একাডেমিকের জন্য না ভাই, আমি বারবার বলছি এই কোশ্চেন গুলো আপনাদের কিন্তু সম্পূর্ণটাই এডমিশনের জন্য। কথাগুলো খেয়াল করে। ওকে, তাহলে আমরা সমাস সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব হচ্ছে আসলে সমাস, মানুষ আসলে মানে এই টপিকটাকে খুব ভয় পায়। আসলে সমাস মানুষ বলে যে 6 মাস শিখতে লাগে, কিন্তু না, আমরা আজকে মাত্র 6 মিনিটে, আপনারা ঘড়ি ধরেন, 6 মিনিটে আমি যে সমাসের যে প্রকারভেদ, এটা আমি ইন ডিটেলসে বলে দেবো। দেখেন, লক্ষ্য করেন।
তাহলে আমরা আজকে চেষ্টা করব সমাজ সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করার। যদি আপনারা থাকেন, আপনারা সময় দেন, কিন্তু ভাই ঘাবড়ানো যাবে না। এক কথায় আমি বারবার বলছি, ঘাবড়ানো যাবে না। দেখেন, লক্ষ্য করেন। ওকে, এবার আমরা আসবো আসলে এই যে সমাজটা আমি লিখছি, সমাজ প্রধানত 6 প্রকার, কিন্তু পদের পদের মাধ্যমে, পদ নির্ধারণের মাধ্যমে সমাজটাকে আমরা 4 ভাগে ভাগ করব। কিন্তু তার আগে আমরা একটু সমাজ পরিস্থিতি দেখবো। দেখেন, লক্ষ্য করেন, সমাজ পরিস্থিতি যদি আমরা দেখি, প্রথমে দেখবো বহুব্রী। 1 নম্বরে দুই নম্বরে হচ্ছে দ্বন্দ্ব। 3 নম্বরে, ভাই আমাকে একটু জানায়েন তো কমেন্ট করে যে আসলে লেখাগুলো স্পষ্ট কিনা, বা আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন কিনা, একটু কমেন্ট করে জানাবেন আপনারা যারা অ্যাড আছেন, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো আর কি। ওকে, দেখেন, এরপরে তাহলে আমি কি বললাম, দ্বন্দ্ব সমাস। এরপর আসেন অব্যয়ী ভাব। ভাইয়া, অব্যয়ী ভাব সমাস। 4 নম্বরে যদি আমরা দেখি দ্বিগু সমাস। 5 নম্বরে কর্মধারয়। কর্মধারয় সমাস। এরপর হচ্ছে 6 নম্বরে যদি আমরা দেখি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। এবং V2 তে 7 নম্বরে যদি আমরা দেখি প্রাদি সমাস। আমি ইম্পর্টেন্ট যে সমাসগুলো আগে আপনাদের চেনাবো, সমাসগুলো কি দেখেন, আপনারা লক্ষ্য করেন, দেখেন 6 মিনিটে আপনারা শিখতে পারেন কিনা। দেখেন, প্রাদি সমাস। এবার প্রথমে আমরা আসবো ভাইয়া বহুব্রী সমাসে। লক্ষ্য করেন ভাইয়া, বহুব্রী সমাসে যদি আমরা দেখি, বহুব্রীর কোনো পদের অর্থ থাকে না। এক কথায় বলবো, কোনো পদের কি থাকে না, অর্থ থাকে না ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন বহুব্রী সমাসের কোনো পদের কি থাকে না, অর্থ থাকে না ভাইয়া। দেখেন কিরকম অর্থ থাকে, তাহলে এটা অন্য একটা অর্থ দিবে, অন্য একটা অর্থ দিবে ভাইয়া, অন্য একটা অর্থ। যেমন আমরা যদি বলি যে আমি বললাম বিনা পানি, বিনা পানি বললাম। এখন কথা হচ্ছে ভাইয়া, বিনা, আসলে বিনা জিনিসটাকে আমরা একটা দোতরাকে বোঝাই আর কি, দোতরা। আর পানি অর্থ নর্মাল পানি না ভাইয়া, লক্ষ্য করবেন, পানি অর্থ নর্মাল পানি না, যেটা আমরা খাই এই পানি না। এক কথায় যেটা, তার মানে আমরা পানি মানে এখানে বুঝবো আমরা হাত। কি বুঝবো ভাইয়া, হাতকে বুঝবো। আর বিনা, এক কথায় তাহলে দেখেন, আমরা যদি এটার অর্থ করি তাহলে দোতরা আর নর্মাল পানিকে বোঝায়, যদি আমরা ভাগ ভাগ করে এটা অর্থ করি। কিন্তু আসলে বিনা পানি দ্বারা কি বোঝাচ্ছে, যার হাতে বিনাটা থাকে। যেমন হিন্দুদের একটা হচ্ছে সরস্বতী যেটাকে বলা হয়, এনার হাতে আমরা এই বিনাটা দেখতে পারি আর কি, যেটাকে আসলে জ্ঞানের দেবী বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, তাহলে আমরা কিন্তু এখানে ভাইয়া বহুব্রীতে কিন্তু অন্য একটা অর্থ পাইলাম। কি পাইলাম ভাই, অন্য একটা অর্থ পেলাম। তার মানে এখানে কি থাকবে না, দুটো পদেরই অর্থ থাকবে না, কিন্তু অন্য একটা অর্থ প্রকাশ করবে। যেমন আমরা যে আরেকটা উদাহরণ দেই, লক্ষ্য করেন, আরেকটা উদাহরণ দেবো আমরা। দেখেন, দেখেন আরেকটা যদি আমরা উদাহরণ দেই, যেটাকে আমরা বলবো কান কাটা। এখন ভাইয়া কান কাটা, এখন কান কাটা দেখে আমরা একজনের কান কেটে দিছি এমন কিছু, এমন কিছু কি আসলে বোঝায়? কিন্তু না। আসলে কান কাটা দ্বারা বহু যুগ আগে, বহু যুগ আগে একটা লোকের কান কেটে দেওয়া হয়েছিল, যেটাকে বলা হয় কান কাটা। তার মানে এটা কিন্তু নর্মালি কানকে বা কান যে কেটে ফেলা, এটাকে কিন্তু বোঝায় না। তাহলে আমরা এটা বহুব্রী সমাজ দ্বারা কিন্তু পুরোপুরি যে একটা পদের যে একটা অর্থ, এটা কিন্তু আমরা পাচ্ছি না, আমরা অন্য একটা অর্থকে পাচ্ছি। ওকে, তাহলে আমরা কমেন্ট করে জানান যে আপনারা বহুব্রী সমাজটা বুঝছেন কিনা, একটু কমেন্ট করে জানাবেন আপনারা।
বহুব্রী সমাস বুঝেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আপনারা। ওকে, সবাই একটু কমেন্ট করবে আপনারা যে আসলে এটা আপনারা বুঝতে পারতেছেন কিনা। ওকে, এরপরে আসেন দ্বন্দ্ব সমাস। এবার আমরা আসবো হচ্ছে দ্বন্দ্ব সমাসে। ভাইয়া লক্ষ্য করেন যে দ্বন্দ্ব সমাসে কি ভাইয়া দেখেন, লক্ষ্য করেন এখানে দ্বন্দ্ব সমাস বলতে দুটো পদেরই অর্থ থাকবে, উভয় পদের অর্থ থাকবে ভাইয়া, দুই পদের অর্থ থাকবে, অর্থ থাকবে, দুই পদের কি থাকবে ভাইয়া, অর্থ থাকবে। যেমন আমরা যদি বলি মা বাবা, তাহলে কি ভাইয়া, মায়েরও অর্থ আছে, বাবারও অর্থ আছে, আছে কিনা? তাহলে আমরা সব সময় বলবো যে কি দুটা পদেরই অর্থ থাকবে ভাইয়া, দুটা পদেরই অর্থ থাকবে, খেয়াল করবেন। দুই পদের অর্থ, যেমন মায়েরও অর্থ আছে, বাবারও অর্থ আছে। আবার দেখেন ওহি নকুল, ওহি নকুল, ওহি অর্থ সাপ, নকুল অর্থ বেজি। তাহলে কি বললাম ভাইয়া, ওহি অর্থ সাপ এবং নকুল অর্থ বেজি। তার মানে কি দুটা পদেরই কি আছে ভাইয়া, অর্থ আছে, দুটা পদেরই অর্থ আছে। ওকে, এরপর আসেন, আচ্ছা সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা ওকে, দেখি সায়েম বলেছে স্যার কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভাইয়া তুমি কেমন আছো জানাও। এরপর হাই স্যার, হ্যাঁ সায়েম হাই। এরপর বলেছে সিয়াম সারিয়াস স্যার বলেছে খুব সুন্দর কাজ হচ্ছে, থ্যাংক ইউ স্যার। এরপর বলেছে জিহান স্যার, এক্সপ্লোজিভ জিহান, ধন্যবাদ স্যার। ওকে, সাইমুল স্যারকে কিউট লাগতেছে ভাই, কিউট আসলে সবই আল্লাহর দান, ঠিক আছে। আচ্ছা ওকে, কোয়ালিটি খুব সুন্দর। এরপর বলেছে নুসরাত মঞ্জুর, ধন্যবাদ, মাশাআল্লাহ। ওকে, আপনারা যারা অ্যাড হননি এখনো বা অ্যাড হয়ে যান, ক্লাসটিতে যারা অ্যাড হননি তারা অ্যাড হয়ে যান। ওকে, তাহলে এবার আমরা যাব, দেখেন তাহলে আমি দ্বন্দ্ব সমাস তাহলে আমি কি বললাম ভাই, দ্বন্দ্ব সমাসটা আমি বললাম যে দুটা পদেরই অর্থ থাকবে, মাথায় রাখবেন দুই পদেরই কি থাকবে, অর্থ থাকবে। আচ্ছা ওকে, তাহলে দুটা পদের ওই অর্থ সাপ, আবার কি বলছি, নকুল অর্থ বেজি। নকুল অর্থ কি বলেছি ভাইয়া, বেজি বলেছি। ওকে, এবার দেখেন, এবার যাব আমরা, এবার যাব কর্ম অব্যয়ীভাব সমাসে। কোথায় যাব ভাইয়া, অব্যয়ীভাব সমাসে। আচ্ছা দেখেন অব্যয়ীভাব সমাসে কি হচ্ছে,
তাহলে আমরা এখানে কি করলাম ভাই? তাহলে এই বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস এবং অব্যয়ীভাব সমাস বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, তাহলে আমরা জানলাম বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থ থাকবে না। লিখে নেন আপনারা, কোনো পদের অর্থ থাকবে না। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ থাকবে ভাইয়া, উভয় পদের অর্থ থাকবে। এবং অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থ থাকবে, যেটা আমি উদাহরণ দিয়েছি, যেমন আমরণ, আ অর্থ পর্যন্ত, মরণ পর্যন্ত, ভাইয়া দু অর্থ দারিদ্র। তাহলে বুঝতে পারছি আমরা? ওকে, এবার আমরা যাব দ্বিগু সমাসে। ভাইয়া কোন সমাসে যাব? দ্বিগু সমাসে। লক্ষ্য করেন, এই দ্বিগু থেকে শুরু করে প্রাদি পর্যন্ত, ভাইয়া দ্বিগু থেকে শুরু করে প্রাদি পর্যন্ত পর পদের অর্থ থাকবে, পর পদের অর্থ থাকবে। খেয়াল করি ভাইয়া, তাহলে আমরা কি করলাম? দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ এবং প্রাদি, এই চারটা জিনিসের এই পর পদের অর্থ থাকবে। কোন পদের? পর পদের অর্থ থাকবে ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ যদি দেখি, দেখেন লক্ষ্য করেন, যদি আমরা উদাহরণ দেখি, আচ্ছা দেখেন পর পদের অর্থ কিভাবে থাকে ভাই। দেখেন আমি যদি বলি সপ্তাহ, কি লিখেছি ভাইয়া? সপ্তাহ। সপ্তাহ বলতে কাকে বোঝায় ভাইয়া বলেন তো? সপ্তাহ। এরপরে যদি আমরা লিখি অষ্টধাতু, কি লিখেছি ভাই? অষ্টধাতু। আর দ্বিগু সমাস চেনার আরো একটু ওয়ে আপনারা পরবর্তীতে পাবেন, তাও আমি বলে দেই। দ্বিগু, দ্বি অর্থ কি ভাইয়া? দুই। দ্বি অর্থ কি? দুই বলেছি। দ্বি অর্থ কি? দুই। তার মানে সংখ্যা দ্বারা শুরু হলেই সেটা কোন সমাস হবে? দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু। যেমন সপ্তাহ, 7 দিনের যেটা সমাহারকে বোঝা হয়, যেটা হচ্ছে সপ্তাহ। অষ্টধাতু থেকে সমাস, সেটা হচ্ছে কি? অষ্টধাতু, যেটাকে আমরা কি বলি? দ্বিগু সমাস। সমাহার। আর মূল কথা হচ্ছে দ্বিগু সমাসে আপনাদের সমাহার থাকবে, সমাহার থাকবে ভাইয়া। কি থাকবে? সমাহার। এরপরে দেখেন কর্মধারায় যদি আমরা আসি, এবার আসেন কর্মধারায়। কর্মধারায় কি লিখেছি? সিংহাসন এবং কাজল কালো। কি লিখেছি? সিংহাসন এবং কাজল কালো। কারণ কথা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। কি চিহ্নিত ভাইয়া? সিংহ চিহ্নিত আসন। এক কথায় যে আসনে সিংহ দ্বারা চিহ্নিত করা হয় সেটার নাম হচ্ছে সিংহাসন। এবং কাজল কালো, দেখেন কাজল কালো কি লিখবো ভাইয়া? কাজলের ন্যায় কালো। কাজলের ন্যায় কি? কালো। আচ্ছা, এবার আসবো আমরা দেখেন তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সময়ে একটা সিক্রেট জিনিস হচ্ছে বিভক্তি লোপ পাবে। আমরা যে বিভক্তিগুলো জানি, যেমন বিভক্তি কত প্রকার? 7 প্রকার। এই 7 প্রকারের মধ্যে আপনার দ্বিতীয় থেকে ষষ্ঠ পর্যন্ত, দ্বিতীয় থেকে ষষ্ঠ পর্যন্ত আপনাদের পরীক্ষায় খুবই আসে। এক কথা যেটা আমরা বললাম, তাহলে এই তৎপুরুষে কি লোপ পাবে ভাইয়া? বিভক্তি লোপ পাবে। কিভাবে? যেমন আমরা যদি বলি, তাহলে আপনারা কর্মধারা কি বুঝছেন?
তাহলে আমি তৎপুরুষের উদাহরণ দেব। আপনারা একটু কমেন্ট করে জানান যে হচ্ছে আপনারা কর্মধারায় বুঝছেন কিনা। তাহলে আমি একটু আচ্ছা আচ্ছা একজন বলেছে, কমেন্টগুলো একটু পড়ে নিচ্ছি। একজন বলেছে সাউন্ডে বেশ দুঃখিত ভাইয়া, একটু আমাদের প্রবলেমের কারণে সাউন্ডের একটু সমস্যা হয়েছে। আচ্ছা, এরপর ফারজানা আক্তার মিম বলেছেন সামিউল স্যার অনেক বড় সুন্দরী, তাই স্যারকে কিউট লাগে। হ্যাঁ আপু, আসলে সব আগেই বলেছি, সব মানে হচ্ছে কি বলবো, আল্লাহর দান। ওকে, এরপর বলেছেন রাজ ইসলাম বাপ্পি, সাউন্ড ক্লিয়ার আছে না ভাই, একটু সমস্যা ছিল। এরপর রাজ ইসলাম বাপ্পি বলেছেন স্যার কেমন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ভাইয়া? এরপর এআই মাহি বলেছেন সাউন্ড নাই ভাই, একটু প্রবলেম ছিল আর কি, এজন্য। মিথিলা আক্তার বলেছেন স্যার নেক্সট বার চকোলেটটা যেন আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যদি আপনি শেয়ারের দিক থেকে ফার্স্ট হন, যে আমি বলে দিলাম, লাইভে বলে দিলাম যে শেয়ার, কমেন্ট এবং লাইকের দিকে ফার্স্ট হবে, তার জন্য স্পেশাল গিফট আছে, অবশ্যই স্পেশাল গিফট আছে আমার পক্ষ থেকে, এবং এই আজ থেকে এসআর কোচিং থেকেও গিফট পাবেন আপনারা, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এবার আসেন, তাহলে আপনারা কর্মধারায় বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। এবার আসি আমরা আচ্ছা, এবার আসেন তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে আমরা কি বললাম? বিভক্তি লোপ পাবে ভাইয়া। কি লোপ পাবে? বিভক্তি লোপ পাবে। কি লোপ পাবে ভাইয়া? বিভক্তি লোপ পাবে। দেখেন, যেমন আমি বলেছি কলা বেচা, কলা বেচা, যদি আমরা এটাকে লিখি কলাকে বেচা, তাহলে কলাকে বেচা সমান সমান কি জানি? কলা বেচা। ঠিক আছে, তাহলে এখানে দেখেন কে নামক বিভক্তি, কে রে, দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে ভাইয়া। ঠিক আছে, এখানে কোন বিভক্তি? কে, দ্বিতীয় বিভক্তি কে রে, তার মধ্যে কে যে আছে, কে বিভক্তি লোপ পেয়েছে, তার মানে বিভক্তি লোপ পেলেই সেটা হবে আপনাদের তৎপুরুষ সমাস। ঠিক আছে, এবার আসেন প্রাদি সমাস ভাইয়া, লাস্ট যে এই প্রাদি সমাস থেকে আসে, কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক প্রাদি সমাস। আচ্ছা, প্রাদি সমাসে যে আমরা উপসর্গ পড়েছিলাম, প্র, পরা, অপ, এগুলো দিয়ে যে শব্দগুলো গঠিত হয় সেগুলোকে আসলে প্রাদি সমাস বলা হয়। যেমন আমরা উদাহরণে বলি যে প্রভাব, প্রভাব। এরপর যদি আমরা বলি প্রবচন, তাহলে এই দেখেন প্র আছে ভাইয়া, প্র, এরপর থাকতে পারে পরা, এরপর থাকতে পারে অপ, এগুলো থাকতে পারে। ঠিক আছে, তার মানে আমরা এই যে 7টা সমাস শিখলাম ভাই, কয় মিনিট লাগছে বলেন তো? টেকনিক গুলো জাস্ট যদি আমরা জানি তাহলে অল্প সময়ের মধ্যে আমরা সমাসগুলো ধরতে পারবো, জাস্ট টেকনিক। ঠিক আছে, ওকে। এবার আসেন, অনেকেই বলে ভাইয়া সমাস 4 প্রকার। হ্যাঁ, পদ নির্ধারণের দিক থেকে সমাস 4 প্রকার ভাইয়া। দেখেন কিভাবে, দেখেন দেখাচ্ছি আপনাদের, দেখেন। আচ্ছা, পদ নির্ধারণের বা পদ প্রদানের দিক থেকে
সমাজ 4 প্রকার। দেখেন, 1 নাম্বার উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান, যেটা আমরা এখনই দেখে আসলাম ভাইয়া। 2 নাম্বার, আপনারা বলেন তো উভয় পদ প্রধান কার? কমেন্টে জানান। উভয় পদ প্রধান কার? একটু জানাবেন কমেন্টে। এরপর পরপদ প্রধান কার? একটু জানাবেন, আপনারা কমেন্টে জানান, সবাই একটু কমেন্টে জানান। 3 নাম্বার পূর্বপদ প্রধান। জানান, কমেন্ট করে জানান আপনারা। এবার দেখেন অন্য পদ প্রধান। ওকে, আপনারা একটু কমেন্ট করে জানান তো ভাইয়া, কোন কোন পদ প্রধান কোন কোন সমাসের? একটু জানান আপনারা কমেন্ট করে, দেখি আপনাদের আনসার গুলো দেখি একটু আমি। একটু জানান, আপনারা একটু জানান, একটু কমেন্টে জানান আপনারা যে আসলে উভয় পদ প্রধান কার, পরপদ প্রধান কার, পূর্বপদ প্রধান কার এবং অন্য পদ প্রধান কার? একটু জানান ভাইয়া। আচ্ছা, আপনারা একটু ভিডিওটা শেয়ার দিবেন। আমি আবারও বলতেছি, যারা শেয়ারের দিক থেকে ফার্স্ট হবে তাদেরকে গিফট দেওয়া হবে এবং আমার পক্ষ থেকে গিফট দেওয়া হবে। আচ্ছা, একটু কমেন্ট করে জানান ভাইয়া, আমি তো এখন একটা কমেন্টও পেলাম না আপনাদের। একটু জানান আপনারা কি শিখলেন, একটু জানান একটু। আচ্ছা, আপনারা একটু বলিয়েন তো যে এখন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, একটু সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বা একটু জানায়েন তো। একটু সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানায়েন। হ্যাঁ, এখানে আব্দুল্লাহ বলেছে ভাই, আব্দুল্লাহ আহমেদ কি অবস্থা? হ্যাঁ, এই তো আব্দুল্লাহ আহমেদ, বাড়তি কিছু লিখিও না ভাইয়া, এগুলো কিন্তু ঠিক না, ঠিক আছে? সমঝোতার মধ্যে থাকিও। আচ্ছা, এরপর কি দিয়েছে? আচ্ছা, আমরা ইসলাম নাইম বলেছে সামিউল স্যারের বিয়ে নেক্সট ফ্রাইডে। ভাইয়া নেক্সট ফ্রাইডে না, হবে ভাইয়া, ইনশাআল্লাহ হবে, কোনো না কোনো সময় ইনশাআল্লাহ হবে, টেনশনের কারণে হবে, বিয়ে হবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, এরপর লিখেছেন তাসিন আহমেদ, এএসআর মানে লাইভে আগুন ক্লাস। আগুন, হ্যাঁ অবশ্যই অবশ্যই, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ, ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার আমরা পরে ভাইয়া, আপনারা তো জানালেন না। আচ্ছা দেখেন, আপনাদের মানে হচ্ছে ভাবনার সাথে আসলে ঠিক আছে কিনা আমার ভাবনাগুলো দেখেন। উভয় পদ প্রধান ভাইয়া দ্বন্দ্ব সমাস। কোন সমাস? দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? পরপদ প্রধান, পরপদ প্রধান আমরা কয়টা জানছিলাম? 4টা। তার মধ্যে কি কি দেখেন? কর্মধারয়, কর্মধারয়, এরপর জানিয়েছিলাম তৎপুরুষ, এরপর কি জানছিলাম ভাইয়া? দ্বিগু। এরপর পূর্বপদ কটা জানছিলাম ভাইয়া? একটা। কোনটা? অব্যয়ীভাব, অব্যয়ীভাব সমাস। এরপর লিখেছিলাম অন্য পদ প্রধান। অন্য পদ প্রধান হচ্ছে ভাইয়া বহুব্রী।
দেখেন তো ভাইয়া, এখন তাহলে আমরা কি বলেছিলাম, পদ প্রধানের দিক থেকে সমাজ 4 প্রকার। দেখেন আপনারা এখন বোনাই নেন ঠিক আছে কিনা, দেখেন যে আসলে ঠিক আছে কিনা একটু দেখেন তো ভাইয়া। ঠিক থাকলে একটু আপনারা সাড়া দিবেন যে আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে, আপনারা একটু সাড়া দিবেন ভাইয়া যে আসলে ঠিক আছে কিনা। আর মূল কথা ভাইয়া, ক্লাসটা কিন্তু একজনের জন্য না, বুঝছেন? শুধু যে আপনি দেখবেন তা না, আপনার আশেপাশে যত ফ্রেন্ড আছে সবাইকে শেয়ার দিয়ে দেন। আমি আবারও বলতেছি যে শেয়ারের দিক থেকে ফার্স্ট হবে তাকে গিফট দেওয়া হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা নেক্সট ধাপে চলে যাব। দেখেন তাহলে আমরা পদ প্রদানের দিক থেকে সমাজ 4 প্রকার জানলাম। ওকে, এবার আসেন আচ্ছা, রাজ ইসলাম বাপি বলেছেন স্যার নিত্য সমাজ, আলোপ সমাজ বলতে কি ভাই, এটা তো বুঝিনি। একটু উপপদ সমাজ, প্রাদি সমাজ, বাক্যবস্তু সমাজ, এগুলো কাইন্ডলি বুঝাই দেন স্যার। ওকে ভাই, দেব একটু সিরিয়াস ভাই, এখানে তো আসলে আমরা একাডেমিকের জন্য তো একটু পড়াচ্ছি, এজন্য আর কি একটু ভাই শুরু থেকে যায়, কিন্তু পাবেন ভাই, সমস্যা নাই, ইনশাআল্লাহ পাবেন, আমি বুঝাই দেব, প্রবলেম নাই, বুঝাই দেব, সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা আসবো সমাস প্রধানত 6 প্রকার। দেখেন এবার আসেন, সমাস প্রধানত কত প্রকার ভাইয়া? প্রধানত 6 প্রকার। দেখেন সমাস প্রধানত কত প্রকার? 6 প্রকার। দেখেন আমরা যদি এবার লিখি, দ্বন্দ্ব সমাস, 2 কর্মধারয়, 3 নাম্বার তৎপুরুষ সমাস, 4 নাম্বার বহুব্রী, এবং 5 নাম্বার দ্বিগু সমাস, এবং 6 নাম্বার অব্যয়ীভাব সমাস। ওকে, দেখেন তো ভাই আপনারা মিলতে পারছেন কিনা, দেখেন একটু কষ্ট করে। তাহলে আমরা পদ প্রধানের দিক থেকে 4 প্রকার পেলাম, এবং সমাস প্রধানত 6 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দ্বন্দ্ব, এটা কর্মধারয়, এটা তৎপুরুষ, এটা বহুব্রী, এটা দ্বিগু, এটা অব্যয়ীভাব। আচ্ছা, আপনাদের কথা বোঝা যাচ্ছে কিনা বা লেখা বোঝা যাচ্ছে একটু জানাবেন, আপনারা কাইন্ডলি একটু জানাবেন। ওকে, আচ্ছা, এবার আমরা পরবর্তী ধাপে যাব। দেখেন আমরা একটা মানে হচ্ছে খুবই চেনার উপায়ের আগে আমরা একটা কবিতা দেব, সমাসের একটা কবিতা, আপনারা খাতায় লিখে নেবেন। আসলে আমরা কবিতাটার মাধ্যমে সাজিয়েছি আসলে কিভাবে সমাসগুলো চিনতে পারবো আমরা। ওকে, এটা কবিতা লিখবো আমরা, ঠিক আছে? আপনারা খাতা কলম বা আমি এতক্ষণ পর্যন্ত যা লিখাইলাম খাতায় একটু লিখে নিন কষ্ট করে। আর আমরা ইনশাআল্লাহ এটা পিডিএফ দিয়ে দেবো আর কি, আমার কাছে পিডিএফ আছে, সমস্যা নাই, আমি পিডিএফ দিয়ে দেবো, এই ক্লাসের পিডিএফ আপনাদের দিয়ে দেবো, যদি আপনারা চান আর কি, আমি পিডিএফ দিয়ে দেবো। আচ্ছা, এবার আসেন সমাসের একটা আমরা কবিতা শিখব। দেখেন সমাসের একটা কবিতা, আচ্ছা এবার আসি আমরা কবিতার মধ্যে আসবো আমরা। দেখেন লক্ষ্য করেন,
আচ্ছা দেখেন দেখেন কি বললাম তাহলে, ও এবং আর মিলে হয় দ্বন্দ্ব, তার মানে ভাইয়া এই তিনটা জিনিস ব্যাস বাক্যে থাকবে। কোথায় থাকবে ভাইয়া? ব্যাস বাক্যে থাকবে। ওকে, এবার আসেন পরের লাইনে, সমাহারে দ্বিগু। সমাহারে কি আমি বলেছিলাম ভাইয়া, সমাহার থাকলে কি হবে? দ্বিগু। তাহলে কি বললাম ভাই? দেখেন সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ। তার মানে আমি কি বললাম? দেখেন ও এবং আর মিলে যদি হয় দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হলে নয় সেটা মন্দ। ওকে, এবার দেখেন যে যিনি, যে যিনি, যেটি এবং যেটা। তাহলে কি বলেছি ভাইয়া? যে যিনি, যেটি, যেটা তিনি কর্মধারয়। তিনি কি কর্মধারয়। তাহলে কি লিখলাম ভাইয়া? যে যিনি, যেটি, যেটা তিনি কর্মধারয়, যে যার শেষে থাকলে তারে বহুব্রী কয়। আপনারা একটু খাতায় তুলে নেবেন ভাইয়া। ওকে, আচ্ছা আপনারা খাতায় উঠে নেবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে কি আপনারা লিখছেন? ওকে, আচ্ছা এবার আসেন ভাই, এবার দেখেন তাহলে আমি কি বললাম? যে যে যিনি, যেটা, যেটি তিনি কর্মধারয়, যে যার শেষে থাকলে তারে বহুব্রী কয়। এবার দেখেন অব্যয়ের অর্থ কি লিখেছি ভাইয়া? অব্যয়ের অর্থ প্রাধান্য থাকলে কি থাকলে? অব্যয়ের অর্থ প্রাধান্য থাকলে অব্যয়ী হয়। অব্যয়ী হয় কি হবে? অব্যয়ী হয়। আর বিভক্তি লোপ পেলে, বিভক্তি লোপ পেলে, বিভক্তি লোপ পেলে তারে তৎপুরুষ কয়। তাহলে কি বললাম আমরা? বিভক্তি লোপ পেলে তারে কি কয়? তৎপুরুষ কয়। ওকে ভাইয়া, একটু কবিতাটা একটু আপনারা ঝটপট লিখে নেন তো খাতায়, লিখে নিয়ে একটু ডান বলেন সবাই, একটু ডান বলেন ভাইয়া। আর আমাদের অফলাইন ক্লাসের ঠিকানা হচ্ছে ধানমন্ডি আইডিয়াল স্কুল ক্যাম্পাসের দ্বিতীয় তলায়, এবং জিগাতলা নতুন রাস্তা, আবারও বলতেছি আমি, জিগাতলা নতুন রাস্তা ধানমন্ডি আইডিয়াল স্কুল ভবন দ্বিতীয় তলায় আমাদের অফলাইনের যে
ক্লাসগুলো, সেখানে আমাদের বাংলার আরো একজন গুরু আছে, নাম হচ্ছে রাব্বানি স্যার, ওনাকে পেয়ে যাবেন। এবং ইংলিশের গুরু আছে, নাম সিএম শারিয়ার, তার ক্লাস আপনারা ফার্স্ট লাইভেই দেখেছেন, এটাও পেয়ে যাবেন। এবং ম্যাথের জন্য সুমন স্যার, ওনাকেও পেয়ে যাবেন আপনারা। এছাড়াও বাদবাকি যে ক্লাসগুলো, এগুলো সব ভার্সিটি কেন্দ্রিক যে টিচার, এগুলো সব নিয়ে থাকে আর কি, আপনারা আসলেই বুঝতে পারবেন আর কি। ঠিক আছে? আচ্ছা, আর আপনারা দেখবেন যে ধানমন্ডিতে যতগুলো কোচিং আছে, আমি উল্লেখ করলাম না, সবগুলো কোচিং এর থেকে আমাদের কোচিং সবকিছু নতুন আঙ্গিকে সবকিছু শুরু করেছে। আপনারা দেখলেই বুঝতে পাবেন, বা আমাদের ক্যাম্পাস ঘুরলে আপনারা বুঝতে পাবেন। আচ্ছা, তাহলে কি কবিতাটা কি লেখা হয়েছে ভাইয়া? কবিতাটা কি লেখা হয়েছে? আপনারা একটু যদি বলতেন তাহলে আমি মুছে দিয়ে পরবর্তী টপিকে যেতাম। এর মাঝে একটু কমেন্টটা পড়ে নিই আমি। এখানে বলেছে মিথিলা আক্তার, লাইভ বেগম তাজনিকি তানজিমা, বান্ধবী ব্যাক করে খাওয়াবনি চকোলেট। আচ্ছা, কে কাকে বলছেন বুঝে নিই আমি। ঠিক আছে, এরপর নুসরাত মঞ্জুর বলেছেন গিফটটা পার্সেল হয়ে বাসায় চলে আসবে ইনশাআল্লাহ। এরপর বলেছেন শরীর কি ভালো? হ্যাঁ বাবা, আমার শরীর আলহামদুলিল্লাহ ভালো, যদিও অনেক পরিশ্রমের পর আপনাদের সাথে যুক্ত হয়েছি। ওকে, আপনারা একটু শেয়ার দেন ভাই, ভিডিওটি একটু শেয়ার দেন। আমি আবারও বলতেছি যে শেয়ারে ফার্স্ট হবে আমার পক্ষ থেকে গিফট থাকবে। আচ্ছা, এবার আমরা কবিতা মুছে দিয়ে পরবর্তী ধাপে যাব, পরবর্তী টপিকে যাব। দেখেন, আচ্ছা এবার দেখব সমাস চেনার উপায়গুলো। দেখেন, আবারও ইন ডিটেইলসে আমি দিয়ে দিচ্ছি, আপনারা খাতায় লিখে নেবেন। প্রথমে আসবো আমরা দ্বন্দ্ব সমাস। দেখেন, লক্ষ্য করেন ভাইয়া, উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে। অর্থের প্রাধান্য থাকবে। এরপর সমস্ত পদের মাঝখানে, সমস্ত পদের মাঝখানে হাইফেন থাকবে ভাইয়া, হাইফেন থাকবে। কি থাকবে ভাইয়া? হাইফেন থাকবে। 3 নাম্বার, ব্যাস বাক্যের মাঝে কি কি থাকবে ভাইয়া বলেন তো, একটু কমেন্ট করে জানান যে ব্যাস বাক্যের মাঝে আমি কি কি দেখালাম। ও, এবং, আর, এই তিনটি থাকবে ভাইয়া। তাহলে আমি কি কি বললাম? উভয় পদের অর্থ থাকবে, সমস্ত পদের মাঝখানে হাইফেন। চেনার উপায়, সমস্ত পদ যখন থাকবে মাঝখানে একটা হাইফেন থাকবে, ব্যাস বাক্যের মাঝে ও এবং আর থাকবে। এরপরে দেখেন ভাইয়া, একই ধরনের বিভক্তি থাকবে। একই ধরনের বিভক্তি থাকবে ভাইয়া। কি থাকবে? একই ধরনের বিভক্তি থাকবে। একই ধরনের বিভক্তি থাকবে এবং একই ধরনের পদ থাকবে। একই ধরনের কি থাকবে ভাইয়া?
পদ থাকবে। একটু দেখেন তো ভাইয়া, এগুলো বুঝতে পারছেন কিনা একটু জানান। দ্বন্দ্ব সমাস এই এই টেকনিক বা আপনাদের যে কবিতা মনে থাকে আপনারা পেয়ে যাবেন। ফারিয়া বলেছেন এটা পারি। ওকে ভাইয়া, সবাই তো আর পারে না, আপনি পারলেই তো হবে না, ঠিক আছে? সবাইকে পারতে হবে ভাইয়া। ওকে, আপনারা এরপর বলেছেন হ্যালো স্যার, হ্যাঁ হাই। এরপর হুমায়রা হাসান কথা বলেছেন, চলে আসছি। আরো আগে আসা উচিত ছিল আপনার, কারণ আপনি অনেক কিছু মিস করেছেন, আপনি অনেক কিছু মিস করেছেন, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে আপনারা, তাহলে আমি দ্বন্দ্ব সমাস কি বুঝতে পারছেন আপনারা? ওকে, আমরা নেক্সট টপিকে যাব। দেখেন নেক্সট টপিকে যাব আমরা, মুছে দিলাম। আর যারা অনাকাঙ্ক্ষিত ভাবে আপনারা যারা লাইভে অ্যাড হতে পারেননি, তারা আবার আমাদের এই এইচআর একাডেমি পেজ থেকে আবার লাইভটি আপনারা দেখতে পাবেন, সমস্যা নেই। আর এছাড়াও আমাদের একটা ইউটিউব পেজ আছে, আপনারা একটু ঘুরে আসতে পারেন, বা ইউটিউব চ্যানেল আছে একটা, এখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন আর কি, ঠিক আছে? আর আপনার চ্যানেলটা সার্চ করলে পাবেন হচ্ছে এইচআর একাডেমি 25। ওকে, আচ্ছা এবার আসেন, দ্বন্দ্বের কিছু দ্বন্দ্ব আছে ভাইয়া। কি আছে? দ্বন্দ্বের কিছু মানে কথা আছে, কিছু কিছু জায়গায় দেখবেন যে ঝামেলা থাকে, অল্প কিছু থেকে ঝামেলা সৃষ্টি হয়, সেরকম দ্বন্দ্বেরও একটা ঝামেলা আছে। দেখেন কিছু ঝামেলা আমরা দেখবো এবার দ্বন্দ্বের। দেখেন কিছু প্রকারভেদ দেখবো আমরা। এক নাম্বার, এগুলো এডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট আর কি, যে জিনিসগুলো দিচ্ছি এখন আমি। মিলনার্থক, মিলনার্থক দ্বন্দ্ব। দুই নাম্বার বিরোধার্থক, বিরোধাত্মক দ্বন্দ্ব। তিন নাম্বার বিপরীত, বিপরীতার্থক দ্বন্দ্ব। চার নাম্বার প্রায় সমার্থক, প্রায় সমার্থক। কি দিয়েছি ভাইয়া? প্রায় সমার্থক। দেখেন এগুলো উদাহরণ দিচ্ছি। মিলনার্থক কি কি ভাইয়া? মা বাবা। দেখেন তো ভাইয়া মিল আছে কিনা? মাসি পিসি, মিল আছে ভাইয়া? একটু জানাবেন কমেন্ট করে। তাহলে আমরা কি দিয়েছি? মা বাবা, মাসি পিসি। বিরোধার্থক দেখেন, দা কুমড়া। এরপর ওহিনকুল। ভাই বিরোধাত্মক জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা? বিরোধাত্মক হচ্ছে একটার সাথে একটার ঝামেলা, ঠিক আছে ভাইয়া? একটার সাথে একটা ঝামেলা, সেটা হচ্ছে আমাদের বিরোধাত্মক। বিপরীত দেখেন আয় ব্যয়। কি থাকবে ভাইয়া? আয় ব্যয়। আমি বলেছিলাম ভাইয়া সমস্ত পদে হাইফেন থাকবে, দেখেন প্রত্যেকটাতে আমি হাইফেন দিয়েছি। তাহলে জাস্ট এগুলোর ব্যাস বাক্য কি হবে ভাই বলেন তো? শুধু মাঝখানে আমরা ও বসাই দেব। কি বসাই দেব? ও বসাই দেব ভাই, তাহলে দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। এবার দেখেন বিপরীতার্থক আয় ব্যয়, এরপরে দেব আমরা জমা খরচ। এরপর আসেন প্রায় সমার্থক, কাপড় চোপড়। আচ্ছা একটা কথা বলেন তো, আসলে কাপড় জিনিসটা আছে, কিন্তু চোপড় জিনিসটা কি বলেন তো আপনারা একটু, এটা একটু বলেন যে চোপড় জিনিসটা আসলে কি? কাপড়টা বুঝলাম, চোপড়টা কি? তারপর আমরা বলি খাবার দাবার। আচ্ছা দাবারটা কি ভাই একটু বলেন তো, দাবারটা কি একটু বলেন। আসলে কি দাবার মানে কি দৌড়ানি দেওয়া? এটা কি বোঝায়?
এটা একটু জানান তো ভাইয়া আপনারা, এটা একটু জানান। ওকে, একটু জানান ভাইয়া। আসলে দাবার বলতে কিছু হয়, আসলে দাবার বলতে কিছু নাই ভাইয়া। আসলে এটা প্রায় সমাপ্ত, কাছাকাছি সমাপ্তকের জন্য এগুলো ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। ওকে, তাহলে হচ্ছে আমরা দ্বন্দ্ব সমাসের এগুলো যে একটু ঝামেলা, এই ঝামেলাগুলো আমরা একটু জেনে নিলাম। এরপর দ্বন্দ্ব থেকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তার মধ্যে এক্সেস দ্বন্দ্ব আমরা শিখবো এখন। দেখেন এক্সেস দ্বন্দ্বটা কি আসলে। এবার আমরা এক্সেস দ্বন্দ্ব সম্পর্কে জানবো। দেখেন কি দিয়েছি ভাইয়া, এক্সেস দ্বন্দ্ব। আচ্ছা ওকে, তাহলে এক্সেস দ্বন্দ্বটা আমরা একটু বুঝে নেই যে যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি, কি বললাম ভাইয়া, যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদের লোপ হয়। তাহলে আমি কি বললাম, দেখেন লক্ষ্য করেন, যে দ্বন্দ্ব সমাসে, যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি, প্রধান পদটি অবশিষ্ট, কি বললাম ভাইয়া, যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদের লোপ হয়। লোপ মানে কি ভাইয়া, উঠে যায়। লোপ মানে উঠে যাওয়া। এবং শেষ, এবং শেষ পদ অনুসারে, শেষ পদ অনুসারে যখন রূপ শব্দের রূপ নির্ধারিত হয়, তখন তাকে এক্সেস দ্বন্দ্ব বলে। তাহলে ভাই লক্ষ্য করেন, এখানে আমি কি বললাম, যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদের, কি বললাম ভাই, অন্য পদের কি পাবে, লোপ পাবে। অন্য পদের যখন লোপ হয় এবং শেষ পদ অনুসারে যখন শব্দের রূপ নির্ধারিত হয়, তখন তাকে এক্সেস দ্বন্দ্ব বলে। এবার আমরা উদাহরণে যাই। দেখেন, যেমন দেখেন যেমন লক্ষ্য করেন, সেও তুমি সমান সমান তোমরা। দেখেন প্রথম পদের কোনো অস্তিত্ব আছে, প্রথম পদের কোনো অস্তিত্ব নাই। তাহলে আমরা কি বললাম ভাইয়া, যে অন্য পদ মানে এখানে কি বলবো, অবশিষ্ট পদ থেকে অন্য পদে লোপ হয়ে যায়, তার মানে এবং শেষ পদ অনুসারে সমাস নির্ধারিত হয়, সেটার নাম হচ্ছে এক্সেস দ্বন্দ্ব। বুঝতে পারছেন ভাইয়া? ওকে, পরবর্তীতে যাব আমরা। পরবর্তীতে এবার আমরা দেখবো, পরবর্তীতে আছে আমাদের কর্মধারয় সমাস। দ্বন্দ্ব সমাস শেষ ভাই, এইটুকুই। দ্বন্দ্ব সমাস এইটুকুই শিখলেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। দ্বন্দ্ব সমাস এইটুকু শিখলেই হয়ে যাবে ভাই। আচ্ছা, এবার আমরা কর্মধারয় চলে যাব। ওকে, এবার আমরা কর্মধারয় নিয়ে কথা বলবো।
আচ্ছা দেখেন ভাইয়া, কর্মধারয় কর্মধারয় ভাইয়া দুটো জিনিস জানলেই হয়ে যায়। দেখেন এক নাম্বার হচ্ছে নাউন প্লাস নাউন, দুই নাম্বার হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এই দুটো জানলেই হয়ে যাবে, আর লাগে না। তাহলে আমরা যদি সংজ্ঞা দেই তাহলে কি লিখবো আমরা, যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় তখন সেটার নাম হয় কর্মধারয়। তাহলে আমরা এই দুটো জানলেই কর্মধারয় শেষ। এবার দেখেন চেনার উপায় যদি আমরা দেখি, চেনার উপায় কি কি থাকলে আমরা চিনবো, দেখেন লক্ষ্য করেন। কি লিখলাম ভাইয়া, পরপদের অর্থ প্রাধান্য পাবে। কি লিখেছি, পরপদের অর্থ প্রাধান্য পাবে। ব্যাস বাক্যের মাঝে, এগুলো আমি আগেও দিয়েছি, এগুলো আপনারা আগেও পেয়েছেন। মাঝে যে, যিনি তিনি, কি লিখেছি ভাইয়া, যে যিনি তিনি, অথচ থাকবে, অথচ থাকবে, অথবা, ন্যায়, মতো, রূপও থাকতে পারে, রূপও থাকতে পারে। তাহলে কি বললাম ভাইয়া, শুধুমাত্র যে যিনি এগুলোই না, আপনাদের ন্যায়, মতো এবং রূপও থাকতে পারে। বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছেন আপনারা? ওকে, তাহলে আমরা কি কি পেলাম ভাইয়া, যে যে যিনি তিনি, অথচ থাকবে এবং ন্যায়, মতো এবং রূপ থাকবে। ওকে, এবার দেখেন 3 নম্বরে, সমস্ত পদে, সমস্ত পদ দ্বারা, সমস্ত পদ দ্বারা সাধারণ কোন গুণ বোঝায়, সাধারণ কোন গুণকে বোঝাবে, গুণকে বোঝাবে। কি বোঝাবে ভাইয়া, গুণকে বোঝাবে। দেখেন আমরা যদি উদাহরণ দেই, আমি যদি বলি আলু সিদ্ধ, কি লিখেছি ভাইয়া, আলু সিদ্ধ। তাহলে বেশ বাক্য কি হবে, সিদ্ধ যে আলু, সিদ্ধ যে আলু। দেখেন যে এসে গেছে, দেখেন যে পাইছি, আমরা যে পাইছি,
লক্ষ্য করেন যে পেয়ে গেছি আমরা। তার মানে এরকম আপনাদের আছে ঊনবিংশ, তারপর আছে আপনাদের ঈগল পাখি, এরপর আছে আপনাদের অর্ধপদ, এরকম আরো উদাহরণ আছে আর কি। ঠিক আছে, আচ্ছা একটু বুঝতে পারছেন আপনারা? এটুকু বুঝতে পারছেন আপনারা? ওকে, পরবর্তী ধাপে চলে যাব আমরা। ওকে, এবার আসি আমরা কর্মধারয় সমাজ 4 প্রকার, এটা সম্পর্কে জানবো আমরা। দেখেন লক্ষ্য করেন, কর্মধারয় সমাজ 4 প্রকার। এক নম্বর উপমান, উপমিত, মধ্যপদলোপী, রূপক। কি কি লিখেছি ভাইয়া? উপমান, উপমিত এবং মধ্যপদলোপী, রূপক। আচ্ছা, উপমান মনে রাখার একটাই টেকনিক, সত্য কথা বলবে ভাইয়া। মান আছে তার মানে সম্মানকে বোঝাবে। যে সত্য কথা বলে তাকে সবাই সম্মান দেয়, তাহলে সত্য কথা বলবে। উপমিত, মিত তার মানে কি? মিথ্যা, মিথ্যা কথা বলবে। কি বলবো ভাইয়া? মিথ্যা কথা বলবে। আর উপমিত আরো একটি চেনার উপায় হচ্ছে নাউন প্লাস নাউন থাকবে এবং ব্যাস বাক্যের শেষে ন্যায় থাকবে ভাইয়া। ন্যায় শেষে থাকবে, ন্যায়টা শেষে থাকবে। আর উপমানে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ এবং ন্যায় মাঝে থাকবে। ন্যায় কোথায় থাকবে ভাইয়া? মাঝে থাকবে। মধ্যপদলোপীতে মাঝের পদ লোপ পাবে। মাঝের পদ লোপ পাবে। রূপকে একটি দৃশ্যমান থাকবে, একটি দৃশ্যমান থাকবে এবং অন্যটি অদৃশ্যমান থাকবে। তাহলে কি বললাম ভাইয়া? রূপকে একটি দৃশ্যমান থাকবে, একটি অদৃশ্যমান থাকবে। আচ্ছা, মধ্যপদলোপী তার একটা টেকনিক আছে ভাইয়া, মনে রাখবেন যে পূর্বপদ এবং পরপদ ছাড়া, পূর্বপদ এবং পরপদ ছাড়া সব লোপ পাবে, সব লোপ পাবে। মনে রাখবেন পূর্বপদ এবং পরপদ ছাড়া সব লোপ পাবে। বুঝতে পারছেন ভাইয়া? যদি লেখা শেষ হয় আপনাদের তাহলে আমি উদাহরণে যাব।
আচ্ছা, একটু কমেন্ট গুলো একটু দেখে নেই। ফারিয়া বলেছেন কয়টা পর্যন্ত ক্লাস হবে? আসলে বেশিক্ষণ নেব না, কারণ সমাস যদি ইন ডিটেইলস আমরা পড়াতে যাই অনেক টাইম লাগবে। যদিও আপনারা মানে আমি প্রথমে যে ধারণা দিয়েছি, এই ধারণাটা যদি আপনারা নিয়ে থাকেন তাহলে মোটামুটি সমাসের ধারণা শেষ আপু, ঠিক আছে। এরপর নুসরাত মঞ্জুর বলেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর ক্লাস দিচ্ছে। থ্যাংক ইউ আপু। ওকে, ওকে, তাহলে আমরা এবার উদাহরণ দেখব। দেখেন, লক্ষ্য করেন আপনারা, উদাহরণ দেখব এবার। কি কি লিখছি ভাই? উপমানে লিখেছি কাজল কালো, রক্ত লাল। উপমিতিতে লিখেছি চন্দ্রমুখ, সিংহ পুরুষ। উপমানে লিখেছি কাজল কালো, রক্ত লাল। উপমিতিতে লিখেছি চন্দ্রমুখ, সিংহ পুরুষ। মধ্যপদলিপিতে লিখেছি সিংহাসন, মোমবাতি। রূপকে লিখেছি জান পাখি, মন মাঝি। আচ্ছা, এবার একটা একটা করে আমরা বুঝবো। দেখেন, একটা একটা করে আমরা বুঝবো। ওকে, দেখেন, আমি বলেছিলাম উপমান সত্য কথা বলবে। কি বলবে ভাইয়া? সত্য কথা বলবে। উপমিতিতে বলেছিলাম মিথ্যা কথা বলবে। কি বলবে ভাইয়া? মিথ্যা কথা বলবে। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি বলি কাজল কালো, কাজলের মতো কালো, তার মানে কাজল সবসময় কি হয় ভাইয়া? কালো হয়। তার মানে সত্য কথা। কি কথা ভাইয়া? সত্য কথা। তার মানে এটা হচ্ছে কি? উপমান। রক্ত লাল, রক্ত কিসের মতো? লাল। রক্তটা কেমন হয়? লাল হয়। তার মানে সত্য কথা। তার মানে কি হবে এটা? উপমান। তার মানে সত্য কথা বললেই উপমান হবে। আর আমি বলেছিলাম কি, নাউন প্লাস কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে। কাজলটা নাউন, কালো অ্যাডজেক্টিভ। রক্তটা কি? নাউন,
লালটা অ্যাডজেক্টিভ। ওকে, হ্যাঁ বুঝতে পারছেন আপনারা? ওকে, এবার আসি আমরা পরবর্তীতে উপমিত। উপমিততে আসি আমরা। দেখেন উপমিত লিখেছি মিথ্যা কথা বলবে, চন্দ্রমুখ। হ্যাঁ, মানুষের মুখ কি চন্দ্রের মতো হয়? কখনো কি সম্ভব? একটু বলেন তো ভাইয়া, কখনো কি সম্ভব এটা? কখনোই সম্ভব না। এরপর আমি দিয়েছি সিংহ পুরুষ। সিংহের মতো কি কখনো পুরুষ হবে? কখনোই হবে না। তাহলে মিথ্যা কথা, তার মানে কি হবে? মুখ চন্দ্রের ন্যায়। মুখ কিসের ন্যায়? চন্দ্রের। তাহলে মিথ্যা কথা হলেই উপমিত হবে। আর আমি বলেছিলাম নাউন প্লাস নাউন কিসে হবে উপমিততে? দেখেন চন্দ্র নাউন, মুখ নাউন, সিংহ নাউন, পুরুষ নাউন। ওকে, এবার আসেন মধ্যপদলোপীতে। মাঝের পদ লোপ পাবে। আমরা বলেছিলাম পূর্ব পদ এবং পরপদ ছাড়া। তাহলে যদি আমি একটি ব্যাস বাক্য লিখি, দেখেন সিংহ চিহ্নিত আসন। পূর্বপদ কোনটা ভাইয়া? সিংহ, আসন পরপদ। তাহলে পূর্বপদ সিংহ, পরপদ আসন। দেখেন পূর্বপদ এবং পরপদ আছে, মাঝখানে কি নাই? চিহ্নিত নাই, উড়াল দিয়েছে। কারণ থার্ড পারসন কোন রিলেশনে থাকে না, আমরা জানি। ঠিক আছে, তার মানে সিংহ হচ্ছে কি বিএফ, আসন হচ্ছে জিএফ। ঠিক আছে, যখন বিএফ এবং জিএফ বলে যে আমরা যদি ঠিক থাকি, চিহ্নিত কিছুই করবে না। তার মানে চিহ্নিত কি দিয়েছে? উড়াল দিয়েছে। ঠিক আছে, চিহ্নিত সরে গিয়েছে। বুঝতে পারছেন আপনারা? ওকে, এবার আসেন রূপকে। প্রথমে লিখেছি জান পাখি। তার মানে যখন রিলেশন শুরু হয় তখন মানুষ কি বলে? ওগো জান পাখি কি করো, নাকি? আচ্ছা দেখেন তো ভাই, জান কি কখনো দেখা যায়? দেখা যায় কখনো? দেখা যায় না, কিন্তু আমরা পাখিকে দেখতে পারি। কাকে দেখতে পারি? পাখিকে দেখতে পারি। এবার মন মাঝি, মনকে কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু মাঝিকে দেখা যায়। আমার মনে হয় কর্মধারয় সমাস নিয়ে আর কারো কোশ্চেন নাই। যদি থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। যদি আপনার কোনো কোশ্চেন থাকে জানাতে পারেন। হ্যাঁ, রাজ ইসলাম বাপি বলেছেন ইয়েস স্যার। তুমি কি বলো ভাইয়া জান পাখি? হ্যাঁ, তাহলে কি তুমি তোমারটা কি মানে ফাঁস করে দিলা ভাইয়া? তুমি কি জান পাখি বলো? ওকে, আচ্ছা তাহলে আমরা কর্মধারয় সম্পর্কে মোটামুটি একটু শেষ করলাম। কর্মধারয় সম্পর্কে আমার মনে হয় একটুক থেকে কোশ্চেন আসলে আপনারা পাবেন, আর একটুকের বাইরে কোশ্চেন আসবে না। ওকে, পরবর্তীতে যাব আমরা। ওকে, এবার আমরা শিখব দ্বিগু সমাস। কি সমাস ভাইয়া? দ্বিগু সমাস শিখবো এবার আমরা। দেখেন আমি বলেছিলাম দ্বি অর্থ দুই। কি বলেছিলাম ভাইয়া? দ্বি অর্থ দুই, তার মানে ব্যাস বাক্য এবং ব্যাস বাক্য এবং সমস্ত পদে কি থাকবে ভাইয়া? ব্যাস বাক্য এবং সমস্ত পদে সংখ্যাবাচক শব্দ থাকবে। সংখ্যাবাচক শব্দ থাকবে এবং ব্যাস বাক্যে আরেকটা জিনিস থাকবে, সেটার নাম সমাহার। কি থাকবে ভাইয়া? সমাহার থাকবে।
আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন? তাহলে দ্বিগু সমাসে কি কি থাকবে? দ্বিগু সমাসে সংখ্যাবাচক থাকবে এবং ব্যাড বাক্যে কি থাকবে? সমাস থাকবে। দেখেন, লক্ষ্য করেন। চতুষ্পদী কি লিখেছি ভাইয়া? চতুষ্পদী, চৌরাস্তা, চৌরাস্তা, তেপান্তর, তেপান্তর। তাহলে দেখেন প্রত্যেকটাতে সংজ্ঞাবাচক শব্দ আছে। চতুষ মানে কি? এখানে চার পদের সমাহার। কি থাকবে? চার পদের সমাহার। পরেরটা দেখেন, চৌরাস্তা, চার রাস্তার সমাহার। আর একটা কথা মনে রাখবেন, দ্বিগু সমাসে সবকিছু এক থাকবে ভাইয়া। কি থাকবে? এক থাকবে, একটা জায়গায় এক থাকবে। মনে রাখবেন, কখনো আলাদা আলাদা ভাবে বুঝাবে না, কখনোই আলাদা আলাদা ভাবে বুঝাবে না, একসাথে বুঝাবে। আচ্ছা, এবার একটু আমরা কমেন্টে আসব। ওকে, আপনারা কি ঘুমিয়ে পড়েছেন নাকি? আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? একটু জানান তো। ওকে, আজকে আমরা যতটুকু শিখলাম, সমাসের উপর যতটুকু আমরা ক্লাস করলাম, আপনারা কতটুকু শিখতে পেরেছেন একটু যদি জানাতেন, বা যা পড়াইছি আজকে আমি আপনাদের কি ক্লিয়ার একটু যদি জানাতেন বা ভালো হতো আর কি। তার মানে আমরা আজকে শিখলাম দ্বিগু পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বাকিটুকু আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আর আপনারা যারা উপস্থিত ছিলেন বা আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ ইসলাম বাপ্পি বলেছেন ঘুমারও পরে। হ্যাঁ ভাইয়া, ঘুম পরে হওয়ার কথা তোমার, কারণ তুমি স্যার এখন পর্যন্ত ডিনার করলাম না। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া ক্লাসটা দেখার জন্য, এবং বাকিরা যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। আর আজকে যতটুকু শিখাইলাম, আপনারা আমার যতটুকু সম্ভব হয়েছে আমি বা দিতে পেরেছি জানি না। আচ্ছা, বা যতটুকু শেখাইছি আপনারা কি প্রপারলি শিখতে পেরেছেন একটু কমেন্টে জানাবেন। আর ইনশাআল্লাহ বাকিটুকু আমরা আগামী ক্লাসে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। আর আপনারা যারা উপস্থিত ছিলেন তাদেরকে কিছু কথা বলি। আসলে ভাইয়া, যে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি না করে আপনার যেখানে বেস্ট যে জিনিসটা, বেস্ট জিনিসটা যেখানে পাবেন আপনি সেখানে যাওয়ার চেষ্টা করবেন। আর আমাদের এএসআর একাডেমি কোচিং সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করি আমরা, বা বেস্টটা দেওয়ার চেষ্টা করে। আমরা প্রত্যেকটা ক্লাসের উপর আমরা লেকচার শিট দিয়ে থাকি। প্রত্যেকটা টিচার একটা যদি ক্লাস নেয়, এই ক্লাসের উপর একটা করে শিট দিয়ে দেয় বা আমরা দিয়ে দেই। এবং আমরা যে লাইভে যে ক্লাসগুলো নিয়েছি, তোমরা যদি চাও আমরা পিডিএফ গুলো দিয়ে দেব। পিডিএফ করা আছে আমাদের, সমস্যা নেই, আমরা পিডিএফ গুলো দিয়ে দেব। আমরা গ্রুপেও পেজেও দিয়ে দেব। এবং তোমরা যারা অফলাইনে ক্লাস করো বা অফলাইনে ক্লাস করতে চাচ্ছ যারা, তোমরা, আবারও আমি ঠিকানাটা বলে দিচ্ছি। জিগাতলা নতুন রাস্তা, ধানমন্ডি আইডিয়াল স্কুল ক্যাম্পাস, দ্বিতীয় তলা। তোমরা আসবা, দেখবা, যাচাই করবা এবং
দেখার এবং যাচাই করার উপর তোমরা সিদ্ধান্ত নিবা আসলে তোমরা কি চাচ্ছ বা কি পেয়েছো। ওকে, আর বাড়াবো না, কিন্তু একটা কথা মনে রাখবেন ভাইয়া, স্বপ্নটা নিজের। স্বপ্নটা কার ভাইয়া? স্বপ্নটা নিজের, কিন্তু পথ দেখানো সবাই পারে না ভাইয়া। পথ দেখানোটা সবাই পারে না, ঠিক আছে, বা সবার ওই রকম অভিজ্ঞতাও থাকে না আর কি। ইনশাল্লাহ আমরা এএসআর এর যতগুলো টিচার আছি, এটুকু বলবো আমরা সঠিক পথটাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, রাজ ইসলাম বাপ্পি বলেছেন ছাড়ের মতো শিক্ষক পাওয়া সত্যি সৌভাগ্যের বিষয়। ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবং আমি বলবো এই যে রাজ ইসলাম বাপ্পি, সে কিন্তু আমাদের কোচিং এরই স্টুডেন্ট, এইচএসসি 25 এবং এইচএসসি 25 কিন্তু সে, ঠিক আছে, আমাদের এখানেই ক্লাস করেছে। আর তোমরা যারা লাইভ ক্লাস করলা, প্রতিনিয়ত আমাদের লাইভ ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবো তোমরা, ইনশাআল্লাহ আমরা বেস্টটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এরপর বলেছেন স্যার অত্যন্ত দক্ষ, দায়িত্বশীল, তার পড়ানোর কৌশল শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণাদায়ক। ধন্যবাদ, ধন্যবাদ রাজ ইসলাম বাপ্পি তোমার সুন্দর সুন্দর কমেন্টের জন্য। ওকে, আজকে এ পর্যন্তই। সবাইকে আবারও শুভেচ্ছা, এবং এএসআর একাডেমি সবার পক্ষ থেকে লাইভ ক্লাসে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে এএসআর একাডেমি থেকে সকলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।